প্রতিবারের মতন আজকে আবারও একটি নতুন ঘটনা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। পৃথিবীতে এমন কিছু জায়গা এখনো আছে যেখানে উন্নত সভ্য সমাজের কোনো ছোঁয়া সাধারণ মানুষের পা পর্যন্ত এখনো পৌঁছায়নি। এখনো লোকচক্ষুর আড়ালে সেই সব জায়গাতে এমন অনেক ঘটনাই ঘটে যার সাধারণ বুদ্ধি দিয়ে কোনো ব্যাখ্যা মেলে না। যেমন ধরুন না, প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত এখনো অনেক এমন দ্বীপ রয়েছে যার গুগল ম্যাপ তো দূরের কথা, ওয়ার্ল্ড ম্যাপেও তার অস্তিত্ব রাখা হয়নি। সেই সব দ্বীপে হয়তো আজও লুকিয়ে রয়েছে শত শত নাম না জানা পশু পাখি বা কোনো সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা না মেলা এমন এক একটি রহস্য। আপনি বা আমি হয়তো সেই সব জিনিসের ব্যাপারে শুধু কল্পনাই করতে পারি, কারণ সত্যিকারের বাস্তবে যদি আপনি এক্সপ্লোর করতে যেতে চান তাহলে লাগবে সরকারি অনুমোদন, যা পাওয়াটা সবচেয়ে কষ্টসাধ্য এবং দুষ্কর। যাই হোক, এই প্রসঙ্গে হঠাৎ করে কেন চলে এলাম তা বলতে পারবো না। আজকের ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। তুমি শুনছো টেরর এফএম, আর আমি অর্পণ আছি তোমাদের সাথে প্রতিবারের মতন। আজকের ঘটনাটি শেয়ার করেছেন জুলিয়াদি। ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যদি এখনো আমাদের ওয়েবসাইটে ভিজিট না করে থাকো তাহলে উপরে স্ক্রিনে ঠিক যেভাবে ওয়েবসাইটটির নাম লেখা হয়েছে www.terrorfm.blogspot.com, এটি গুগলে গিয়ে টাইপ করে ফেলো। টাইপ করে ফেলার পরেই তোমরা দেখতে পাবে আমার ওয়েবসাইটের একটি লিংক চলে আসছে, যেখানে ক্লিক করলে একটি পেজ আসবে যেখানে আমার চ্যানেলের ব্যাপারে সম্পূর্ণ বিবরণ রয়েছে। সেই বিবরণটির একদম শেষে অ্যাবাউট আস বলে একটি নীল রঙের লেখা আসবে। সেই লেখাটিতে ক্লিক করলেই তোমরা সোজাসুজি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। আজকের ঘটনা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাড়াতাড়ি হেডফোন পরে ফেলো, শুরু করতে চলেছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো, নমস্কার জুলিয়াদি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে। এর মধ্যে তো যা গরম পড়েছিল, একটু বৃষ্টি বাদলার জন্য এদিকটা একটু ঠান্ডা আছে। মানে আপনি হয়তো জানেন না, আমি শিলিগুড়ি থেকে বলছি। তো আমি তো শুনেছিলাম কলকাতাতে তো প্রচন্ড বৃষ্টি হ্যাঁ, বাদলা অবশ্যই। হয়েছিল। তো আর- অ্যাকচুয়ালি আমার যেটা বলার রয়েছে সেটা হচ্ছে ভীষণ, মানে আমার কাছে দেখুন, যতটা বেশি না হরর তার থেকে বেশি কি বলুন তো, আমি অবাক হয়েছি। আমার লাইফে এটা এই ফার্স্ট টাইম ঘটেছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, সেটার যেটা আমি ব্যাপারে বলতে আমি চাইবো। শুনছিলাম। জাস্ট আপনার এই রেকর্ডিংটা শুরু করার আগে আপনার সাথে কথা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে। আজকে যদি আমাদের যে শ্রোতা বন্ধুরা রয়েছে তাদের জন্য আপনার জীবনে যে ঘটে যাওয়া ঘটনাটা আছে সেটা যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি বলেন বা শেয়ার করেন আমাদের শ্রোতা বন্ধুদের সাথে। হ্যাঁ, সে তো অবশ্যই শেয়ার করবার জন্যই এই প্ল্যাটফর্মটা খুঁজে নিয়েছি। দেখুন, বিশ্বাস আর অবিশ্বাসের ব্যাপারটা নিজেদের ওপর, ঠিক আছে, কিন্তু একদম। আমি যেটা দেখেছি চোখের সামনে বা আমি যেটা অনুভব করেছি, হুম ঠিক আছে, আমি যখন দেখছি ব্যাপারটা আমার সঙ্গে ঘটছে, হুম তো সেটা আমি নিশ্চয়ই উল্লেখ করে দেবো। ঠিক আছে, তা একদম চলুন তাহলে শুরু করা যাক। একদম। আর দেরি না করে শুরু করো। আমি 23শে জুন, সম্ভবত শনিবার, ঠিক আছে, আচ্ছা। 23শে জুন কি 24শে জুন হবে, তো এটা শনিবার, দিনটা পড়েছে শনিবার। তো শনিবার আমাদের যে অফিস রয়েছে, আমি মেনলি থাকি অ্যাকচুয়ালি কলকাতায়, ঠিক আছে, লোকেশনটা আমি উল্লেখ করছি না। তো আমি কলকাতায় যেখানে আমার অফিস রয়েছে, ঠিক আছে, তো আমি ডেলি বেসিসে প্রত্যেক দিনই অফিসে আসছি। তো আমার অফিসটাও কলকাতাতেই, সল্ট লেক সাইডে। আচ্ছা। তো তো এবার কি হয়েছে, আমি প্রত্যেক দিন যেরকম ডেলি বেসিসে যাই আসি অফিস, ঠিকই হুম। আছে, যেরকম আমাদের প্রাইভেট অফিস গুলোতে 10টা 5টা ডিউটি হয় বা 10টা 6টা 10টা 7টা যেরকম ডিউটি হয়। হুম দিনটা অ্যাকচুয়ালি শনিবার ছিল। আর শনিবারে মেনলি না, এই সমস্ত যে কর্পোরেট অফিস গুলো রয়েছে সল্ট লেক সাইডে বা অন্য যে কোনো অফিস, বিশেষ করে একটু তাড়াতাড়ি ছুটি হয়, হয় 5টার সময়, না হলে 2টোর সময়, এরকম টাইপের ছুটিগুলো হয়ে যায়। তো ব্যাপারটা কি হয়েছে এখানে, আমি প্রতিনিয়ত যেরকম অফিসে আসি, যেরকম টাইমে ঢুকি, সেরকমই এসছি। তো আমি দেখেছি আমার অফিসে একজন দাদা রয়েছেন যিনি অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা। তো আমরা আসার মানে সময় ধরুন এই 10টা থেকে 11টার মধ্যেই উনি চলে আসেন, ঠিক আছে। উনি এসে ওনার বিভিন্ন রকম যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করেন। কমপ্লিট করবার পর ওনার যদি কোথাও বেরোনোর হয়,
তো উনি সেই অনুযায়ী হয়তো দুপুরবেলা খেতে বেরিয়ে গেলেন। সাধারণত আমরা দুপুরের টাইমে 2টো নাগাদ লাঞ্চ করি বা ওই জাতীয় কোনো কিছু। তো এরকমই, বা ওনার পার্সোনাল কোনো কাজে হয়তো উনি বেরিয়ে গেলেন, এরকমও ব্যাপার রয়েছে। তো এবার শনিবার দিন আমাকে উনি বললেন ওনার এক বিশেষ কাজ পড়ে গেছে, আশপাশে 2-3টে বিল্ডিং ছেড়ে আর একটা বিল্ডিং এ হয়তো উনি যাবেন। তো আমাকে বললো যে কি জুলিয়া, একটা কাজ কর, আমি বেরিয়ে যাচ্ছি, তুই গেটটা লক করে দে। তখন ঘড়িতে বাজছে কিন্তু ঠিক 12:30। আপনি খুব ভালো করে জানেন, বা আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছে তারা খুব ভালো করে জানে যে 10টায় কোনো অফিস শুরু হলে 12:30টার মধ্যে কিন্তু কোনো অফিস শেষ হয়ে যায় না। অন্তত পক্ষে 2টো বা 5টা পর্যন্ত বা 7টা পর্যন্ত অফিস চলে, ঠিক আছে? একদম। সেটা যে কোনো প্রাইভেট অফিস হোক বা মানে সরকারি কোনো অফিস হোক। তো এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, তো আমাকে যখন বললো 12:30টার সময়, আমরা ঢোকার সময়ই এসছেন দাদাটা, 10টার মধ্যে চলে এসছেন। তো 12:30টার সময় যখন উনি বেরোচ্ছেন আমাকে বলেছেন দরজাটা লক করে দিতে। তো আমি দেখলাম আমাদের এখানে যে কেয়ারটেকার দাদাটা থাকে, সেই কেয়ারটেকার দাদাটা অ্যাট প্রেজেন্ট ছিলেন না। সেদিন কেয়ারটেকার দাদাটার অন্য কোনো জায়গায় কাজ পড়েছিল, তো উনি চলে গেছেন। তা আমি কি করলাম, নিজের থেকে গিয়ে 12:30টার সময় দরজাটা লক করে দিলাম। যখন দাদা আমাকে দরজাটা লক করতে বলেছে সেই মুহূর্তে আমি কিন্তু দাদাকে আওয়াজ দিয়েছিলাম যে হ্যাঁ দাদা, আমি লক করে দিচ্ছি। তা দাদা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যায়। ঠিক 12:30 নাগাদ দাদা বেরিয়ে গেছে, আমিও ঠিক 12:30 নাগাদই এসে দরজাটা বন্ধ করে দিয়েছি। মেন ব্যাপারটা হলো আমাদের অফিসের যে সিসি ক্যামেরাটা ছিল, সেই সিসি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা। নাহলে অবশ্যই সিসি ক্যামেরায় রেকর্ড হতো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটলো আমার সঙ্গে, কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না সিসি ক্যামেরাটাই, কারণ খারাপ হয়ে গেছে। এবার ব্যাপারটা হলো কি, আমি যে 12:30টার সময় রুমটা ভেতর থেকে লক করে এসে বসলাম, ঠিক আছে, ঠিক 1:15 নাগাদ মানে ঠিক ওই হবে 1:15 থেকে 1:20 ভেতরে বেলটা রিং হয়েছে বাইরের। যেহেতু বাইরের বেল রিং হয়েছে, আমি তো লক করে দিয়ে এসেছি, আবার আমি লক খুললাম। লক খুলবার পর উনি চলে এলেন। আমি ওনাকে নিজে গিয়ে ডেকে আনলাম যে ঠিক আছে দাদা আসুন ভেতরে। উনি কিন্তু আমার সঙ্গে কোনো কথা বললেন না। উল্টে আমি একটা জিনিস দেখলাম যে উনি যে প্রত্যেকদিন সোনালী কালারের হাতে ঘড়িটা পরে আসেন, ওই সোনালী কালারের ঘড়িটা মিসিং। সেই সোনালী কালারের ঘড়ির জায়গায় ওনার হাতে একটা ব্ল্যাক কালারের ঘড়ি আছে। এবং উনি যখন ঘরেতে এসে ঢুকলেন তখন ওনার সঙ্গে যে প্রত্যেক দিনের ব্যাগটা থাকে, ওই ব্যাগটার মধ্যে ব্ল্যাক কালারের একটা ছাতা আছে, যে জেন্টস ছাতাগুলো হয় না হ্যান্ডেল বাঁকানো, সেরকম জেন্টস ছাতা একটা ব্ল্যাক কালারের রয়েছে। তো এটা আমি দেখলাম। দেখবার পর আমি দেখলাম যে লাইট জ্বালালেন, পাখা চালালেন, দিয়ে উনি এসে বসলেন। আমি আর কিন্তু রুমটা লক করিনি, কারণ উনি যেহেতু দরজার একদম সামনেই বসেন, তাই আমি কোনোদিনও রুম লক করি না, ঠিক আছে? মানে যখন উনি থাকেন তখন রুম লক করি না। তারপর এবার কি হয়েছে, আমি যেহেতু একটু ভেতর দিকে বসি, ঠিক আছে, মানে আর একটা যেহেতু কাঁচের সাপোর্ট রয়েছে, একটা দরজা রয়েছে, সেরকম ভেতরে যেহেতু আমি বসি, তো আমাকে যদি যাই কেউ চলে তখন আমাকে বলে রেখে যায়, যদি কেয়ারটেকার দাদাটা না থাকে আমি নিজে গিয়ে রুম লক করে আসি। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত, এত দিন হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত নিজের রুম লক করে আসি, যাতে বাইরে থেকে কেউ এসে না ভেতরে ঢুকে যায়। কারণ আমাদের ভেতরে তো অনেকগুলো ল্যাপটপ রয়েছে, সেখানে হয়তো কেউ এসে বসছে বা কেউ সেখান থেকে তুলে নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো কিছু। তো কি হয়েছে, আমরা সবসময় মানে নিজেদের সেফটির জন্য রুমটা লক করে রাখি। এবার যখন উনি চলে গেলেন ঠিক তখন বাজছে 2:45 নাগাদ উনি দেখলাম আমি পাখা লাইট সমস্ত কিছু বন্ধ করে চলে গেলেন। তা আমার পাশে যে বসেছিল ছেলেটা, আমাদের যেহেতু জাস্ট লাইক কল সেন্টারের মতন কাজ, ঠিক আছে, কানে হেডফোন দিয়ে অনেক সময় বসতে হয়। তো সেই ছেলেটি কিছুক্ষণের জন্য কানে হেডফোন দিয়ে কথা বলছিলেন কোনো কাস্টমারের সঙ্গে, সেই ছেলেটি শুনতে পাইনি। তখন আমি সেই ছেলেটিকে বললাম, দেখ এই যে দাদা, অ্যাকাউন্টেন্ট দাদা আছেন, উনি যে চলে গেলেন, পাখা লাইট অফ করে দিয়ে চলে গেলেন, এটা আমি ভেতর থেকে বসে কিন্তু রিয়েলাইজ করতে পেরেছি যে উনি পাখা আর লাইট দুটোই অফ করে দিয়ে দরজাটা খুলে চলে গেলেন। তো আমি বললাম, এই যে উনি চলে গেলেন, উনি কিন্তু একবারের জন্য আমাকে বলে গেলেন না যে উনি চলে গেলেন। আমাকে তো একবার বলতে পারতেন যে জুলিয়া একবার এসে দরজাটা বন্ধ করে দে।
হুম। উনি কিন্তু একবারের জন্য এই কথাটা বললেন না। ইনফ্যাক্ট যখন উনি ঢুকবার সময় আমাকে বলেন গুড আফটারনুন বা কিরে কেমন আছিস বা প্রচন্ড গরম পড়েছে, এই জাতীয় টুকটাক একটা দুটো কথা উনি আমাকে বলবেন যখনই উনি আসবেন। আমি যখনই রুম খুলবো ওনার জন্য, তখনই কিছু না কিছু কথা উনি বলবেন। কিন্তু এই প্রথমবার উনি কিন্তু কোনো কথা আমার সঙ্গে বলেননি, চুপচাপ এসেছেন, লাইট পাখা জ্বালিয়েছেন, উনি বসে গেছেন, ঠিক আছে। তা আমি ন্যাচারালি আমার রুমে ফেরত এসে আমি রীতিমতো আমার কাজ শুরু করে দিয়েছি। উনি যখন 1:45 নাগাদ বেরিয়ে চলে গেলেন, ঠিক আছে, ঠিক আমার টাইমটা এক্সাক্ট মনে নেই, 1:45 হুম। কি আশপাশের 5-10 মিনিট এদিক ওদিক হবে। তো তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে উনি যে বেরিয়ে চলে গেলেন, তখন উনি আমাকে কোনো কথা বলে গেলেন না। তো আমি যখন বুঝতেই পারলাম যে আলটিমেটলি বাইরেটাতে কেউ নেই, আমাদের অনেকগুলো ল্যাপটপ রয়েছে, এসি রয়েছে, অনেক কিছু রয়েছে, চুরি হয়ে যাওয়ার কোনো চান্সেস রয়েছে, সব থেকে বড় কথা। যেহেতু আমাদের সিসি ক্যামেরাটা খারাপ, কাউকে ধরা যাবে না। তো আমি কি করলাম, নিজের থেকে উঠে গিয়ে নিজের রেসপন্সিবিলিটিতে একটা বলে যে রুমটা লক করে দেওয়া উচিত। তা আমি নিজের থেকে ভেতরের দিকে রুমটা লক করে দিলাম। সেক্ষেত্রে আমি আগেই বলেছি 2খানা কাঁচের দরজা আছে, একটা পার্টিশন করা রয়েছে আমার রুমটাতে, যেখান থেকে খুলে আমাকে বেরোতে হয়, আর রুম লক করবার যেটা রয়েছে সেটা কিন্তু মেন রুম, মানে মেন গেট অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দেখুন, একটা বিল্ডিং এ তো অনেকগুলো অফিস হয়, হুম। ঠিক আছে। এমনি সল্টলেকের মতন জায়গায় খুব বড় বড় বিল্ডিং, আর সেখানে অনেকগুলো অফিস হয়। তো হুম। সেক্ষেত্রে আমি কি করলাম, রুমটা 1:45 নাগাদ লক করে দিয়ে চলে এলাম। আমার কিন্তু রুম পুরোপুরি লক এখন এই মুহূর্তে। তা আমি এসে আবার কাজ জয়েন করলাম, কাজে বসলাম। তো আচ্ছা। আমার সেই অনুযায়ী আমি যখন কাজ করছি রীতিমতো, তো ধরনের মেলস আছে সেগুলো চেক করতে হয়, কাস্টমারকে রিপ্লাই করতে হয়, এইসব নিয়ে না আমরা অনেক বিজি থাকি সাধারণত। যারা ওই প্রাইভেট কোম্পানিতে জব করে তারা সাধারণত খুবই বিজি থাকে। তো আমি বলছি না যারা সরকারি চাকরি করে তারা বিজি থাকে না, তারাও অবশ্যই বিজি থাকে। হুম। কিন্তু হুম। প্রাইভেট জবে আমার মনে হয় ব্যস্ততাটা একটু বেশি সাধারণের তুলনায়। প্রেশারটা তুলনায় অনেকটাই বেশি। হ্যাঁ, তো আমাদেরকে মেইনলি টার্গেট কমপ্লিট করতে হয়। সেই তাড়নাতে তো আমাদের দেখুন, এবার মাসের যেহেতু 23 তারিখ বা 24 তারিখ ঘটনাটা ঘটেছে, তো সেক্ষেত্রে টার্গেট কমপ্লিট করবার চাপটাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, যেহেতু সামনেই 30 তারিখ চলে আসতে চলেছে। হুম। তো সেই অনুযায়ী আবার গভীর কাজে মনোযোগ দিয়েছি। কিছুক্ষণ পর ঠিক 2:10-15 নাগাদ আবার আমার কাছে বেল রিং হয়। এবার বাইরের সিসি ক্যামেরাটা খারাপ হয়েছে, কিন্তু বেলটা তো খারাপ হয়ে যায়নি। বেলটা যেহেতু রিং হয়েছে, আমি দরজাটা খুলতে খুলতে দাদাকে বললাম, দাদা আপনি চলে গেলেন উঠে, আমাকে একবারও বলে গেলেন না। দাদা আমাকে সঙ্গে সঙ্গে বলছে, তোর কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? তোকে আমি যখন বললাম যে দেবু আমি আসছি রে, তুই একটুখানি জুলিয়া উঠে এসে দরজাটা বন্ধ করে দে, তো তুই আমাকে ভেতর থেকে কি আওয়াজ দিলি, হ্যাঁ দাদা আমি যাচ্ছি। তো তুই সঙ্গে সঙ্গে আমি যতক্ষণে বেরিয়ে জুতো টুতো পরছি ততক্ষণে তো তুই এসে দরজাটা বন্ধ করে দিলি। তো দরজা তো এতক্ষণ পর্যন্ত বন্ধই ছিল। আমি বলছি মানেটা কি? আপনি যে আবার একবার ওই 12:15-15 নাগাদ, 12:30টার পর যখন আপনি বেরিয়ে গেছেন, তখন ওই যে ধরুন 1:15-20 নাগাদ যে আপনি এলেন একবার, এলেন যখন, এসে তো আমার সঙ্গে কোনো কথাই বললেন না। যেই উঠে চলে গেলেন আপনি, ওই আধ ঘন্টার মতন থেকেছেন, 1:45-2 নাগাদ উঠে চলে গেছেন। তো আপনি তো আমার সঙ্গে পার্সোনালি কোনো কথাই বললেন না, আর আপনি যে চলে গেলেন সেটা তো বলে দিয়ে যাবেন। আমি তো সেই কথাটা বলছি। আমাকে বলছে মিডিলে আমি কোনোদিন আসিনি। আমি বলছি মানেটা কি দাদা? বলছে হ্যাঁ আমি তো আসিনি, আমি যে সেই 12:30টার সময় বেরিয়ে গেছিলাম, এই 2:15 বাজছে এখন ঢুকলাম। আমি তো পুরো হতবাক হয়ে গেছি যে এটাও কি করে সম্ভব হয়। আর ওনাকে আমি ছাড়া আমার এখানকার গ্রুপের মধ্যে আর কেউ দেখেনি। আর অথচ মানে আমি যেহেতু বাইরেটাই কেউ নেই, সবাই ঘরের ভেতরটাই বসে, আমি যেহেতু দরজার সামনে বসি, ওই জন্য আমি দরজা খুলে খুলে বারবার গেছি, গেট বন্ধ করেছি, মেন গেট লক করেছি, মেন গেট খুলেছি। তো দাদা হঠাৎ করে আমাকে এরকম বলছে যে দেখ, আমার জায়গায় অন্য কেউ আসেনি তো, মানে আমার মতনই দেখতে বা। আমি বলছি এটা কি করে হতে পারে? আমি আপনার সঙ্গে গত 4 বছর ধরে কথাবার্তা বলছি, এখানে গত 4 বছর ধরে আমি কাজ করছি, এত কথা হচ্ছে যার সঙ্গে সারাদিনে, সেই মানুষটাকে আমি চিনতে পারবো না? আপনি একটা কথা বলুন, আপনি যখন 4 বছর ধরে একটা মানুষের সঙ্গে কাজ করছেন একসাথে, তাকে আপনি একবার দেখলে চিনতে পারবেন না? সে যখনই আসুক না কেন অফিসে।
হুম। এবার সব থেকে বড় কথা, দাদা আমাকে বলছে, দেখ আমি একটা কাজ নিয়ে বেরিয়েছিলাম, তোর কি করে মনে হয় যে একটা কাজ এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেতে পারে, আর যদি বা হয়েও যায়, তা আমি যখন এলাম তোর সঙ্গে একটাও কথা বলবো না? আমি বলছি না, আমার সঙ্গে কোনো কথাই হয়নি। তো এই হচ্ছে গিয়ে ঘটনা, যে আমি তখন এসে আমার পাশে যে ছেলেটা বসে, সে আমার থেকে ওই বছর চারেকের ছোট, 3-4 ছোট। তো ছেলেটাকে আমি বললাম যে, জানিস তো আজকে এরকম এরকম ঘটনা ঘটলো। তো দাদা এখন এসে বলছে যে কি, দাদা নাকি আসেইনি মিডিলে। তো এবার এই ছেলেটার সেই কথাটা যথারীতি বিশ্বাস হয়নি, সে গিয়ে দাদাকে জিজ্ঞাসা করছে, দাদা আপনি কি সত্যিই আসেননি? তখন দাদা আমাকে বলছে, তোদের সঙ্গে কি আমি ইয়ার্কি মারছি? আমি সত্যিই কিন্তু আসিনি। এবার যেহেতু উনি সত্যিই আসেননি, এবার এই কথাটা বিশ্বাস করে নেওয়া ছাড়াটা আমার কাছে আর কোনো কিছু নেই। কারণ উনি কোনোদিনই ওই ব্ল্যাক কালারের ঘড়ি বা কালো রঙের ছাতা নিয়ে আসেন না, উনি সবসময় সোনালী কালারের ঘড়িটা পরে আসেন। আর ছাতা যেটা থাকে ওনার কাছে সেটা হচ্ছে অরেঞ্জ কালারের ছাতা থাকে। আর উনি বেশিরভাগই ছাতা ফাতা এসব কিছু নিয়েই আসেন না, উনি সাধারণত মানে আমার থেকে ছাতাটা নিয়ে যান, যেহেতু দরজার সামনে আমি বসি, হুম। আমার থেকে ছাতা নিয়ে উনি যান। তো এই হলো গিয়ে ঘটনা। আমি যে কাকে দেখলাম আর কে যে এলো কে যে বসলো, এটা কিন্তু আমি একদম শিওর যে অন্য কোনো মানুষ নয়। যিনি এসেছেন তিনি কিন্তু অন্য কোনো মানুষ নয়, যে আমি পার্সোনালি তাকে চিনি, জানি, তার সঙ্গে এত বছর ধরে কথা বলছি, সে এসে বসেছে আর আমি বুঝতে পারবো না, এটা হতে পারে না। ওই অফিস বিল্ডিংটাতে এরকম কোনো ঘটনা আগেও ঘটেছে কিনা বা কোনো এবার কেস আছে তখন নাকি? হ্যাঁ, এবার তখন আমি যখন আমার পাশের ছেলেটাকে বললাম, আমার পাশের ছেলেটাও অদ্ভুত ভাবে, হ্যাঁ এই কথাটা আমার আপনাকে আগে বলে দেওয়া উচিত ছিল, সরি এই কথাটা বলা হয়নি। তো এই ঘটনার পর আমাকে ওই ছেলেটা বললো, যে পাশে বসেছিল, সে আমাকে বললো, দেখেছো দিদি, আমি তোমাকে আগেই বলেছিলাম না, আমি আগেও তোমাকে একবার দেখেছি। তখন আমি বললাম যে কি, এটা তাহলে হতে পারে, এরকমই হয়েছে। এবার কি হয়েছে, এই ছেলেটার সঙ্গে কদিন আগে যেটা ঘটেছে সেটা হচ্ছে 2-3 মাস আগে ঘটেছে। তো ছেলেটা বলছে, ছেলেটা কথা বলছে, তা আমি নাকি ছেলেটার পাশ থেকে উঠে চলে গিয়েছিলাম। আমি ছেলেটার পাশ থেকে যখন উঠে চলে গিয়েছিলাম, বেশ কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, তো আমার কিছু এক বিশেষ দরকারে আমি উঠে গিয়েছিলাম। ছেলেটা আমাকে বলছে যে, তুমি যে দরকারের জন্য উঠে গেছো তার কিছুক্ষণের মধ্যেই, মানে 2-3 মিনিটের মধ্যেই তুমি এসেছো, আমার সামনে দাঁড়িয়েছো, সামনে দাঁড়িয়ে ল্যাপটপের এখানে ঘাটাঘাটি সমস্ত কিছু করেছো, করে আবার তুমি বেরিয়ে গেছো, দেন এখন এলে। তখন আমি বললাম, না না, আমি যখন বেরিয়েছিলাম তখনই বেরিয়েছিলাম, আমি তো মিডিলে আর আসিনি, আর আসলে তো তোর সঙ্গে অবশ্যই কথা বলতাম, তুই আমার পাশে বসে আছিস বলে কথা। আমাকে বলছে, দিদি এটা হতেই পারে না, তুমি এসেছিলে মিডিলে। আমি বললাম, না আমি আসিনি, এমা এটা কি করে সম্ভব, আমি আসিনি। তখন সে ছেলেটা বলছে যে কি, তাহলে এটা কি করে সম্ভব হলো, আমি তো তোমাকেই দেখলাম, তুমি এলে, এখানে দাঁড়িয়েছিলে, এখান থেকে আমার যে ডেস্ক রয়েছে, সাধারণত আমাদের ডেস্কে কিছু বিস্কুট চকলেট এই সমস্ত কিছু রাখা থাকে, হুম। যে ওগুলো তুমি সমস্ত কিছু দেখলে, ঘাঁটলে, খেলে, তুমি চলে গেলে বেরিয়ে। আমি বলছি, আমি সত্যিই আসিনি। আমি ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না যে সেই দিনটার জন্য আমি সত্যিই সেই মুহূর্তের জন্য সেখানে আমি থাকিনি, আমি ছিলাম পাশের রুমে। পাশের রুমে আমার বিশেষ দরকারে আমি পাশের রুমে ছিলাম। তো আমি কোনো রকম ভাবেই এসে যে তার সঙ্গে কথা বলেছি, বা সে ছেলেটা অবশ্যই বলছে যে তুমি আমার সঙ্গে কথা বলোনি, কিন্তু তুমি এসেছো, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, তোমার নিজের কাজগুলো তুমি দেখছিলে, এই সমস্ত চকলেট বিস্কুট টিস্কুট গুলো তুমি দেখছিলে, তারপর তুমি বেরিয়ে চলে গেছো। আমি কোনো রকম ভাবে সেদিন ওর কথা বিশ্বাস করিনি, আমি ভেবেছি ও কাজ করতে করতে কোনো রকম ভাবে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর ঘুম থেকে উঠে হয়তো আমার সঙ্গে এরকম করে কথা বলছে। যখন আমি হয়তো কাজ কমপ্লিট করে চলে এসেছি, তখন হয়তো ও আমার সঙ্গে এরকম করে কথা বলছে। তো আমি ওর কথাটা কোনো পাত্তাই দিইনি, কোনো বিশ্বাসই করিনি। পরবর্তীকালে যখন আমার সঙ্গে এই 23শে জুন এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটলো, তখন আমার মনে হয় যে হয়তো এরকম কোনো কিছু রয়েছে, যিনি আমাদের হয়তো কোনো ক্ষতি করছেন না বা আমাদের কোনো ক্ষতি চান না, কিন্তু তিনি বারবার আমাদেরকে দেখা দিচ্ছেন, কোনো না কোনো রূপে আসছেন এবং আমাদেরকে দেখা দিচ্ছেন। নাহলে তো এটা হতে পারে না যে কিছুদিন আগে আমার পাশের যে ছেলেটা সে দেখলো, দেখবার পর আবার আমি দেখলাম কিছুদিন বাদে, সবাই দেখছে, সবাই অন্য অন্যকে দেখছে, এটা তো হতে পারে না। এখানে নিশ্চয়ই অস্বাভাবিক কোনো কিছু রয়েছে যার জন্য এইরকম ফিলিংটা আসছে আমাদের। আর এটা কি বলবো, এটা কোনো যে প্রেত আত্মা করছে বা ওই জাতীয় কোনো কিছু, এটাও আমি সঠিকভাবে বলতে পারছি না,
কারণ আমি তো জানিই না যে কি আসছে। ও দেখেছে আমাকে, আমি দেখেছি আমাদের যিনি একজন অ্যাকাউন্টেন্ট দাদা আছে তাকে, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি মানে এই দুটো ঘটনা কিন্তু রিলেটেড, মানে আমি সেদিনকে সেই মুহূর্তে সেইখানে প্রেজেন্ট ছিলাম না, আর হুম। দাদাও কিন্তু যেদিন আমি দাদাকে দেখেছি সেই দিন দাদা সেই মুহূর্তে সেখানে প্রেজেন্ট ছিলেন না। তো এই ঘটনাটা আমি কারোর সঙ্গে এই কারণেই শেয়ার করতে পারছি না, সবাই ভাববে কি বুজরুকি, কলকাতা শহরের মতন জায়গাতে বসেও যেখানে একটা মানে কি বলবো, একটা এত বড় অফিস যেখানে সারাক্ষণই লাইট জ্বলছে, পাখা চলছে, এসি চলছে, সেখানে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে সেটা মানে কি বলবো, বুজরুকি ছাড়া আর কোনো কিছু নয়, এর গল্প বলছে সবাইকে, এরকম ভাববে। তো সেই কথাটা না আমি কারোর সঙ্গে শেয়ার করিনি। তো আমার দুটো বন্ধু আছে, সেদিনকে বিকেল বেলায় আমাদের ঘুরতে যাওয়ার কথা আর কি। হুম। তো আমি আমারই দুখানা বন্ধুকে সেদিনকে বললাম যে জানিস তো আমার সঙ্গে সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তো এই কথাটা আমি আমার মাকেও বলেছিলাম। তো আমার মা পরের দিন আমাকে মন্দিরে নিয়ে গেছে। মন্দিরে নিয়ে যাওয়ার পর মন্দিরের যিনি পূজারী, তিনি আমাকে একটাই কথা বারবার করে জিজ্ঞাসা করছিলেন যে আমি তার সঙ্গে কোনো কথা বলেছি কিনা, মানে সে যে এসেছিল তার সঙ্গে আমি কোনো ব্যক্তিগত কথাবার্তা বলেছি কিনা, বা তিনি আমার সঙ্গে কোনো রকমের কোনো কথা বলেছেন কিনা, সেটা জানাটা খুব বড় দরকার। আচ্ছা। তো পরবর্তীকালে আমি যখন বললাম যে না আমার সঙ্গে তো তার কোনো কথা হয়নি, ইনফ্যাক্ট তিনি কোনো কথাই বলেননি, জাস্ট এলেন, এসে ঢুকে গেলেন, আমি দরজাটা জাস্ট নর্মালি বন্ধ করলাম কিন্তু লক করলাম না, উনি নিজের পাখা লাইট জ্বালিয়ে উনি নিজের যেখানে ওনার ডেস্কটপ রাখা রয়েছে ওখানে উনি বসে গেলেন। আমার সঙ্গে না কোনো কথা হয়েছে না কোনো কিছু, ইনফ্যাক্ট চলে যাওয়ার সময়ও যে আমাকে দেখা দিয়ে যাবে সেটাও কিন্তু হয়নি। আমাকে কিন্তু একবারের জন্য বলে রেখে যায়নি, শুধু আমাকে কেন, আমার পাশের যে বসে রয়েছে সেই ছেলেটিকে পর্যন্ত এমনি একবারও ইনফর্ম করে দিয়ে যাননি যে উনি অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। কিছু প্রশ্ন রয়ে গেল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে, আপনি যখন এই অফিসে যখন এন্টার করেন, মানে প্রতিদিনই যখন যান, কোনো রকম কিছু ফিল কি আছে? মানে যখন বাইরে থেকে যখন আমরা যখন ভেতরে যাচ্ছি তখন কি কোনো দম বন্ধ করা ভাব বা সামথিং, একটু অন্য একটা প্রবেশ করছেন, এরকম কিছু একটা ফিল না আছে না কি? একদমই একদম না, একদম না। আমাদের অফিসে ইনফ্যাক্ট যেহেতু আমাদের অফিসটা পুরো হিন্দু, তো সেক্ষেত্রে লক্ষ্মী গণেশ পুজো থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের পুজো আচার সমস্ত কিছু হচ্ছে, সবকিছু হচ্ছে। তো কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ফিলিং কোনোদিনই কারোর আসেনি, শুধু আমার না, এখানে আরো যারা থাকেন, ঠিক আছে, কোনোদিনই কারোর আসেনি, কোনোদিনই আসেনি। এবার দেখুন সব থেকে বড় কথা হচ্ছে ব্যাপারটা, আমি যখন দেখেছি এই ঘটনাটা তখন আমাকে যেরকম কেউ বিশ্বাস করতে চাইছে না, আমার পাশে বসে থাকা যে ব্যক্তি, মানে যে ছোট, আমার থেকে 3-4 বছরের ছোট ভাই, আমরা দুজন একই কাজ করি, একই কোম্পানিতে একই রকমের কাজকর্ম করি, সেও যখন দেখেছিল, সেও যখন আমাকে বললো যে দিদি তুমি তো এই 5 মিনিট আগেই, কিছুক্ষণ আগেই জাস্ট এখানে এলে, এসে ঘুরে আবার চলে গেলে, হুম। সে আমাকে বললো, তখনও কিন্তু আমি তার কথাটা বিশ্বাস করিনি। পরবর্তীকালে দেখলাম আমার সঙ্গেও সেম থিং, একটা ঘটনা সেম সেম মতনই ঘটে গেল, যে আমিও যেরকম তাকে কোনো কিছু বলিনি, মানে আমার রূপে যে এসেছিল বা আমার অবয়ব যে এসেছিল সে যেমন তার সঙ্গে কোনো কথা বলেনি, এই যে দাদাটাকে আমি দেখলাম এই দাদাটাও কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলেনি, ঠিক আছে? ব্যাপারটা এখানেই মানে একটু উজ্জ্ব থেকে যায় যে আমাদের সঙ্গে কারোর সঙ্গেই কোনো কথা হয়নি, জাস্ট নিজেদের মতন এসেছে, বসেছে, কাজ করেছে, চলে গেছে, এরকম। ব্যাস 2-5 মিনিটের হেরফের ছিল, কিন্তু এখানে আমি যেটা দেখলাম যে দাদাটা অনেকক্ষণ এসে বসেছিলেন, তারপর পাখা লাইট নিভিয়ে চলে গেছেন। তো দাদাটা আমাকে বারবার বলছে দেখ আমার জায়গায় অন্য কেউ আসেনি তো, অন্য কোনো লোক আসেনি তো। আমি বলছি এটা কি করে সম্ভব দাদা, আমি তো আপনাকেই দেখেছি, আপনি না হলে আমি কেন দরজা খুলে সঙ্গে সঙ্গে ডাকবো, এসে বসতে বলবো, কেন কোনো কিছু বলবো, কিছু তো বলতাম না। আর আপনি যেটা বলছেন কোনো নেগেটিভ এনার্জি ফিল হওয়া, কোনো গা ছমছমে একটা ব্যাপার, কি আকাশ বাতাসটা অফিসের একটু ভারী হয়ে থাকা, এরকম কোনো ব্যাপারই নেই এখানে, নর্মাল, সবকিছু নর্মাল। ওখানে কোনো সিকিউরিটি গার্ড কি থাকে?
ওই বাড়ি না? এখানে এখানে নিচে সিকিউরিটি গার্ড আছে, ওপরে কোনো সিকিউরিটি গার্ড নেই। মানে আমি হয়তো দোতলায় কাজ করছি বা 3 তলায় কাজ করছি, এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, নিচে সিকিউরিটি গার্ড আছে। আর নিচে অনেকগুলোই ক্যামেরা রয়েছে, কিন্তু আমার শুধুমাত্র এই কথাটার ওপর ভিত্তি করে যে আমি কি দেখেছি না দেখেছি, নিচে কোনো সিকিউরিটি গার্ডকে যদি বলি যে ক্যামেরাটা চেক করবো বা কোনো কিছু, তো সেখানে তো ওরা ওরকম ভাবে চেক করাতে পারে না, যেহেতু আমাদের কোনো ক্ষতি হয়নি। লিস্ট আমাদের যদি কোনো ক্ষতি হতো, যে কোনো কম্পিউটার ল্যাপটপ কোনো কিছু চুরি গেছে বা কোনো কিছু গেছে, তখন যদি আমি চেক করাতে বলতাম তখন হতো। কিন্তু আমি শুধুমাত্র নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যে আমি কাকে দেখলাম বা কি দেখলাম সেটার জন্য যে আমি যে ক্যামেরাটা চেক করাবো, সেরকমটা তো এরা করবে না, এরা তো শুনবে না। সব থেকে বড় কথা যে তুমি কি না কি দেখেছো তার জন্য আমরা কেন ক্যামেরা চেক করাবো। হ্যাঁ, এখন যদি তোমাদের কোনো কিছু চুরি যায় বা কোনো কিছু এরকম হতো, তাহলে আমরা ক্যামেরা চেক করাতাম। আর আমাদের সব থেকে বড় কথা, আমাদের যেটা ক্যামেরাটা রয়েছে সিসি ক্যামেরা, সেই ক্যামেরাটা কিছুদিন হলো খারাপ হয়ে গেছে। এবার কিছুদিন হলো যেহেতু খারাপ হয়ে গেছে, এখন যেমন নর্মালি চলছে, কিছুদিন হলো যখন খারাপ হয়ে গেছিল তার ভেতরেই কিন্তু এই দুটো ঘটনা ঘটে গেছে অলরেডি। সুতরাং কোনো প্রমাণ নেই, যে আমি প্রমাণ দেখাতে পারবো না যে তিনি সত্যিই এসেছিলেন, আমি সত্যিই দরজা খুলেছি বা বসেছেন বা এরকম কোনো কিছু। বুঝতে পারলাম। তো আমার কাছে কোনো প্রুফটা নেই, যে আমি যে প্রুফটা দেখাবো যে আমি দেখো এসে সত্যিই আমি দরজাটা খুলেছি কিন্তু কেউ ভেতরে আসেনি, বা কেউ যে ভেতরে এসেছিল তাকে কিরকম দেখতে ছিল বা কোনো কিছু। আমি যদিও বা ভুল মানুষ কোনো কিছু দেখে থাকি, তার তো কোনো প্রুফ নেই। কিন্তু আমি একদম মানে কি বলবো, আমার যদি অফিসের যতই প্রেশার থাকুক, যতই যা থাকুক, তুমি একটা সাধারণ ভাবে বলো না, তুমি যেই মানুষটার সঙ্গে 4 বছর ধরে কাজ করছো, দেখছো, খাচ্ছো দাচ্ছো, হাসছো তার সঙ্গে গত মানে প্রত্যেকটা দিন অন্তত কিছু না হলেও 8 থেকে 9 ঘন্টা তুমি তার সঙ্গে কাটাচ্ছ সময়, ঠিক আছে? তুমি তাকে চিনতে পারবে না, তুমি? এটা কোনোদিনও সম্ভব? এটা কোনোদিনও হয়? মানে কে যে এলো আর কে যে গেল সেটাই মানে রহস্যজনক। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমাকে এই জিনিসটা ভাবায়। আমাকে যখন মা মন্দিরে নিয়ে গেছে, তখন ওই মন্দিরের পূজারী আমাকে বলেছিল কোনো কথা বলেছে কিনা, কোনো কথা বললে নিশ্চয়ই কোনো উনি লিঙ্ক খুঁজে বার করতে পারতেন, কিন্তু আমার সঙ্গে যে হয়নি তার বা ওই জাতীয় কোনো কিছু। তো উনি বললেন যে যদিও কেউ এসে থাকে তাহলে তুমি একটাই জিনিস জানবে, তোমার ক্ষতি করবার জন্য কিন্তু কেউ আসেনি। মানে তোমার অন্তত ক্ষতি করবার জন্য কেউ আসেনি। যদি তোমার সত্যিই কোনো ক্ষতি করবার থাকতো তাহলে তোমার সঙ্গে কথা বলতো, বা তুমি তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দেখে তুমি বুঝতে পারতে যে তোমার ক্ষতি হতে চলেছে বা তোমার ক্ষতির কোনো সম্ভাবনা রয়েছে। তো একটা জিনিস আমি আপনার কথা শুনে কিছুটা হলেও গেস করতে পারছি, এটা কাইন্ড অফ ভৌতিক বলে তো আমার মনে হচ্ছে না, কারণ যেহেতু ওই অফিসটাতে পুজো আচ্চা হয়। হ্যাঁ, পুজো আচ্চা অবশ্যই হয়, এবং ওখানে যদি কোনো এনার্জি থেকেও থাকে তাহলে শুধু আপনি আর ওই ছেলেটা নয়, আরো অনেকেই ফিল করে থাকবে ওই এনার্জিটা। এবার দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে, কেউ যদি এরকম কোনো কিছু ফিল করেই থাকে, ঠিক আছে, তাহলে সে তো আর বলছে না, কারণ ওরা খুব ভালো করে জানে কেউ কাউকে বললে সেটা বিশ্বাস করবে না। যেমন এই ছেলেটা যখন আমাকে বললো তখন আমি বিশ্বাস করলাম না, আমি আবার যখন অন্য কাউকে বলছি তখন অন্য কেউ সেই কথাটা বিশ্বাস করছে না, কিন্তু ওই ছেলেটা বিশ্বাস করেছে, কারণ ওই ছেলেটা আমাকে দেখেছে, আমি আবার আরেকজনকে দেখেছি, কিন্তু ওই ছেলেটা কিন্তু বিশ্বাস করেছে। এটা বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যিখানে ব্যাপারটা ঝুলে আছে না। আমি যদি ক্লিয়ার করে কাউকে বলছি, তখনও সে বলছে একটা কথা যে দেখ তোদের অফিসে তো এরকম অনেকেই দেখছে, আরো হয়তো কেউ দেখেছে, কিন্তু তারা হয়তো ক্লিয়ারলি বলতে চাইছে না, কারণ তারাও খুব জানে ভালো করে যে কেউই বিশ্বাস করবে না। ব্যাপারটা এখানেই মেটে যাবে আর কি। বুঝতে পারছি। কিন্তু আমি চেয়েছিলাম কোনো এমন প্ল্যাটফর্মে বলতে যাতে আমার ঘটনাটা, এটা তো অ্যাকচুয়ালি কোনো গল্প নয়, এটা আমি কোনো বানিয়ে বলছি না। আর যদি সত্যি আমার তোমাকে কোনো কিছু বানিয়ে বলবার থাকতো তাহলে আমি টাইম গুলো মেনশন করতে পারতাম না, যে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আমার ঘটেছে, কখন ঘটেছে, কোন দিন ঘটেছে, আমি তো সমস্ত কিছুটা মেনশন করছি, তাই না?
এটা কোনো অ্যাকচুয়ালি বানানো গল্প না, এটা যেটা হয়েছে আমি পুরোটাই মেনশন করতাম। এবার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা মানুষের অবশ্যই নিজের কাছে। আমার যেটা মনে হচ্ছে যে আমি অনেক মুভি টুভিতে দেখেছিলাম এবং মুভি ছাড়াও আমি শুনেছি, এটার কোনো মানে চাক্ষুষ প্রমাণ আজ পর্যন্ত পাইনি। কিছু কিছু রুম বলুন বা কিছু কিছু পার্টিকুলার এরিয়া বলুন যেখানে এনার্জি স্টোর করে নেয়। আপনি ধরুন ওখানে গেছেন, ওখান থেকে ফিরে এসেছেন, তো এই যে রিফ্লেকশনটা যেটা ক্যাচ করেছে ওটা ওটা পুরো স্টোর থেকে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে যে জায়গাটাতে আপনাদের অফিস মানে যে পার্টিকুলার ফ্লোরটাতে অফিস, ওটা এমন একটা পজিশন বা এমন একটা জায়গায় ওটা রয়েছে যেখানে আপনাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কোনোভাবে সে তার রিফ্লেকশনটা স্টোর হয়ে যাচ্ছে। আমার এটাই মনে হচ্ছে এটা। এবার দেখুন, একটা জিনিস হতে পারে, আমরা যখন অফিসে আসছি ট্রামে, বাসে, মেট্রোতে, যে যেরকম ভাবেই অফিসে যাক না কেন, ঠিক আছে, যখনই কেউ যদি অফিসে কোনো রকম ভাবে আসছে না, তো তখন কি বলুন তো, আমরা জানি মানে একটা জিনিস দেখবেন, অনেক জায়গা ঘুরতে ঘুরতে তারপর আসি, ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তা, তারপর একটা গলি, তারপর একটা রাস্তা, এরকম। এবার এটাও হতে পারে রাস্তায় বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি থাকতে পারে, ঠিক আছে। সে হয়তো আমার অফিস পর্যন্ত প্রবেশ করলো কোনো রকম ভাবে আমার সাথে সাথে, ঠিক আছে। তো সেটাই আমাকে হয়তো কোনো রকম ভাবে ওই আবহাওয়ানের মতন হয়তো দেখা দিল বা ওই জাতীয় কোনো না না না, সেটার ক্ষেত্রে হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে আপনারও আমার মনে সেম টু হচ্ছে। সেম রিফ্লেকশন আপনার যে কালিগ আছে তিনি ফিল করেছেন হ্যাঁ, এবং হ্যাঁ, আপনিও অবশ্যই। সেম টু সেম রিফ্লেকশন আপনার যে মানে কালিগ রয়েছে তাকে আপনি দেখেছেন। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না এটা বাইরের কোনো নেগেটিভ এনার্জি ওখানে প্রবেশ করছে। আমার যেটা মনে হচ্ছে যে ওখানে নাকি কিছু একটা, দেখুন বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে অনেকেই আজকালকার দিনে জানে যে ওই জায়গাটা পার্টিকুলার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা মানে কোনো না কোনো রকম ভাবে নানা রকম অ্যাক্টিভিটি ঘটায়। তো এরকমই পার্টিকুলার কোনো না কোনো ল্যাটিটিউড আর লঙ্গিটিউড থাকে বা আপনার ফ্রিকোয়েন্সি থাকে, যে ফ্রিকোয়েন্সির মধ্যে পার্টিকুলার ওই যে অফিস বিল্ডিংটা রয়েছে ওটা ওখানে গড়ে উঠেছে। এবার আপনাদের ফ্লোরটা পড়ে গেছে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির মধ্যে। হয়তো আপনার যে সিনিয়র কালিগ ছিল তিনি হয়তো 4 বছরে হয়তো ওই গোল্ড কালারের ওয়াচটা পরে আসছেন, কিন্তু আপনি হয়তো যখন জয়েন করেননি তার আগে হয়তো ব্ল্যাক কালারের ওয়াচ পরে আসতেন এবং সেটাই হয়তো রিপিটেড হয়েছে। এবার দেখুন, আমি হতে পারে, কিন্তু এটা তো মানে ওই দাদাটা এট প্রেজেন্ট তখন ওখানে ছিলেন না, কারণ উনি বারবার বলছেন যে আমি আসিনি। কি করে আসবো? আমার দুপুরবেলা বাড়িতে গেছি, খাওয়া দাওয়া রয়েছে, সমস্ত কিছু মানে কাজ কমপ্লিট করে বাড়িতে গেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে আমি তো এই জাস্ট এসে ঢুকলাম। তো আমার জায়গায় তুই যে অবয়ব দেখেছিস বলছিস বা কোনো কিছু, তার তো কোনো মানে ভিত্তিই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যেরকম ভাবে আমি ল্যাপটপ চালিয়ে রেখে গিয়েছিলাম বা ডেস্কটপ চালিয়ে রেখে গিয়েছিলাম সেরকমই চলছে সমস্ত কিছু। মানে কোনো রকমের কোনো কিছু যে ক্ষতি হয়েছে বা এই জাতীয় কোনো কিছু, সেরকম কোনো কিছুই হয়নি। বুঝতে পারছি। এবার ব্যাপারটা বিশ্বাসের উপর ডিপেন্ড করছে না, যে আমি কাউকে বিশ্বাসই করাতে পারলাম না যে আমার সঙ্গে সত্যি এটা ঘটেছে। আচ্ছা দিদি ভাই, আপনার কাছে আরেকটা আমি ঘটনা শুনেছিলাম হ্যাঁ, রেকর্ডিং করার আগে। দাদুর ঘটনা, হ্যাঁ সেটা আচ্ছা। অবশ্যই। দেখবেন একটা কথা, আমি জানি না এটা সত্যি কি মিথ, মানে এটা হচ্ছে কি বলুন তো, এটা ঠিক গল্প না, এটাও আমার দাদুর সঙ্গে যেটা ঘটেছে সেটাও ঘটনা। আমার মামার বাড়িটা আমি একটু উল্লেখ করব, কারণ আমার মামার বাড়িটা হচ্ছে একদম গ্রাম। আমার মামার বাড়িটা হচ্ছে আরামবাগ, ঠিক আছে। তো আরামবাগের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে একদম গ্রাম যেহেতু, তো সেখানে না মানে আমি যখন হয়েছি 1996-এ, তখনই লাইট পাখা এসব এসছে। তার আগে কোনো বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছিলই না ওই গ্রামে। মানে যখন আমার মায়ের বিয়ে হয়েছে বা ওই জাতীয় কোনো কিছু, তখনও পর্যন্ত কোনো বিদ্যুৎ সরবরাহ হয়নি বা ওই জাতীয় কোনো কিছু ছিল না। তো আমার দাদু যেহেতু ভীষণ আগেকার দিনের মানুষ, আগে আর একটা কথা বলতে চাই আমি, আমার মায়েরা হচ্ছে 7 ভাই বোন, ঠিক আছে। এই কথাটা একটু বলে রাখছি, তার কারণ হচ্ছে অনেকেই হাসবে ব্যাপারটা। তো যাই হোক, কিন্তু আগেকার দিনের তো গ্রামের দিকের লোকেদের এরকম 5 জন 6 জন করে সন্তান হতো আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার পিসির যারা ছেলে মেয়ে আছে তারাও 7 ভাই বোন, তো ওটা কোনো ম্যাটার নয়, আগেকার দিনে এগুলো হতো। যাই হোক,
তো যাই হোক, এবার কি হয়েছে, তো ওরা হচ্ছে 7 ভাই বোন মায়েরা। তো আমার মা যখন খুব ছোট তখনই আমার বড় মাসি টাসি ওদের সব বিয়ে হয়ে যায়। বড় মাসি, মেজো মাসি এদের সব বিয়ে বা বড় মামার বিয়ে, সব কোনো কিছুই আমার মায়ের মনে নেই, কারণ তখন আমার মা যথেষ্ট ছোট, মানে 2 বছর বয়স যখন, তখন আমার বড় মাসির বিয়ে হয়ে গেছে। আচ্ছা। তো তখন একটু গ্রামের দিকে কম বয়সী মেয়েদেরই বিয়ে হয়ে যেত। তো আমার আমার যিনি দাদু আছেন তার ছিল অ্যাকচুয়ালি একটা মুদিখানা দোকান, ঠিক আছে। তো এবার মুদিখানা দোকান থেকে যা ইনকাম হতো মোটামুটি ঘর সংসার চলে যেত। এবার যেহেতু ওখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, লাইট ফাইটের কোনো ব্যবস্থা নেই, তো আগেকার দিন একদম, তো তখন কি হতো, আগেকার দিনে গ্রামের দিকে কোনো কিছু পুজো হলে বা কোনো মেলা লাগলে সেখানে জলসা হতো। জলসা মানে জাস্ট লাইক গান বাজনা হবে সেখানে, কেউ এসে গান গাইবে, কেউ বাজনা বাজাবে, এরকম ধরনের জলসা হতো। আর কাইন্ড অফ থিয়েটার। আর জলসাটা যে হতো সেটা কি বলুন তো, সেটা হচ্ছে মিডিলে জলসাটা হতো, আর তার 4 ধার দিয়ে লোক বসতো, ঠিক আছে। যত সব আশেপাশের গ্রাম থেকেও লোক আসতো, আচ্ছা। লোক এসে বসে বসে জলসা দেখতো। জলসার মধ্যে নাটক হতো, বিভিন্ন ধরনের নাচ গান হতো। তো আগেকার দিনে যারা মেয়েরা ছিল, মেয়েরা সাধারণত গ্রামের দিকে তো বাড়ি থেকে বেরোতো না, বা কোনো রকমের মেয়েরা কোনো গানে নাচে এই জাতীয় কোনো শিল্পকলাতে যোগদান করতো না, যেহেতু খুবই আগেকার দিনে, ঠিক আছে। তো কি হয়েছে, এরকম আমার দাদুও জলসা হতো যখন, আশেপাশের 2 গ্রাম 3টে গ্রামের লোকজন যখন আসতো, তো আমার দাদুও জলসা দেখতে যেতেন। তো যখন দাদু জলসা দেখতে যেতেন, তো দাদুর হাতে সবসময় একটা ওই আগেকার দিনের হ্যারিকেন রাখা থাকতো। হ্যারিকেনটা প্রত্যেকে নিজের বাড়ি থেকে সাধারণত নিয়ে আসতো, কারণ তখন কোনো টর্চ লাইটের ব্যবস্থাও ছিল না। আচ্ছা। একদম গভীর গ্রাম, তো টর্চ লাইটের কোনো ব্যবস্থা ছিল না, তো সেক্ষেত্রে হ্যারিকেন নিয়ে জলসা দেখতে যেত। তো এমনি তো চাঁদের আলোয় রাস্তাঘাট তো ক্লিয়ারলি মোটামুটি দেখাই যেত, কারণ গ্রামের দিকে তো কত উঁচু উঁচু বাড়ি না, সব তো ছোট ছোট একদম খড়ের চালওয়ালা বাড়ি। আমার বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত সেই খড়ের চাল বা টিনের চাল গুলো রয়েছে, ঠিক আছে। এবার বুঝতেই পারছো নিশ্চয়ই যে কতটা গ্রাম, আর আশেপাশে পুরো একবারে গাছে ভর্তি, ঠিক আছে। ছোট ছোট পুকুর, এই জাতীয় জিনিসপত্রগুলো বেশি রয়েছে, প্রচুর গাছ আর প্রচুর ছোট ছোট পুকুর। আর সব ঘরগুলো কি বলতো, বেশিরভাগই তখনকার দিনে, তো মানে তখনকার দিনে না, আমি এখনো যখন আমার মামার বাড়িতে যাই তখনও মানে আমি দেখতে পাই যে আশেপাশের যে ঘর বাড়িগুলো রয়েছে এখনো পর্যন্ত সেগুলো মাটির তৈরি, আর খুব সুন্দরভাবে ওটা খড়ের চাল দিয়ে ছাওয়া থাকে। আর স্বভাবতই সেই ঘরগুলো খুব নিচু নিচুই হয়, খুব একটা যে 2 তলা 3 তলা ঘর হবে এরকম হয় না। তো এবার চাঁদের আলোয় রাস্তা যেহেতু পরিষ্কার দেখা যায়, আর হাতে হ্যারিকেন থাকলে তো কোনো ব্যাপারই না। তো আগেকার দিনের মানুষরা এইভাবেই জলসা দেখতে যেত। তো জলসা দেখে একদিন রাত্রিবেলা ফেরত আসছে। তো ফেরত আসতে গিয়ে মানে এই জলসারই 2খানা ঘটনা হয়েছে। তো ফার্স্ট ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে জলসা দেখে যখন ফেরত আসছে, জলসা হয়তো সন্ধ্যেবেলার দিকে 9টা নাগাদ শুরু হয়ে গেল, আর ফিরতে ফিরতে মোটামুটি জলসা শেষ হতে হতে ভোর হয়ে যেত, 2-3টে বেজে যেত। তো যার যখন টাইম হতো উঠে পড়তো, ধরো 12টার সময় আসছে, তো আমার দাদু হ্যারিকেন নিয়ে গুটি গুটি পায়ে চলছে, এরকম মাঠের মধ্যিখান দিয়ে না আল কাটা থাকতো। আল কাটা যেটা হয়েছে সেটা আমি মেনশন করে দিই, কারণ যারা শ্রোতা বন্ধু আছে তারা তো অনেকেই শহরের, তারা বুঝতে পারবে না। আল কাটা মানে হচ্ছে দুদিকে ধান জমি, আর মধ্যিখানে যে সরু একদম রাস্তাটা মাটির চলে যায় সেটাকে বলা হয় ধান জমির আল, ঠিক আছে। সেই আল কাটা যে রাস্তাটা থাকে সেই রাস্তা ধরে এক গ্রাম থেকে আরেক গ্রামে পৌঁছে যাওয়া যায়। মানে দুদিকে এতই বিশাল বিশাল ধান জমি রয়েছে আমার মামার বাড়িতে, যে এক রাস্তা ধরে যদি তুমি বেশ কিছুটা দূর যাও তাহলে তুমি এক গ্রাম থেকে আরেক গ্রামে পৌঁছে যাবে, কারণ সেখানে না গ্রামগুলো ভীষণ ছোট ছোট, ঠিক আছে। তো এবার সেই আল কাটা জমি পার হয়ে আমার দাদু সাধারণত ফেরত আসতো 2-3টে গ্রাম পার হয়ে হয়তো
আমার দাদু যেত। আর তার মধ্যিখানে হচ্ছে যেরকম আমাদের পাড়ার ভেতরে যেরকম গলি টলি গুলো রয়েছে না, ওরকম গলি গলি মতনও অনেক জায়গা রয়েছে। তো গ্রামের দিকে ঠিক গলি না, ওখান দিয়ে হয়তো টোটো চলছে বা হুম। এখনকার দিনে আর কি টোটো চলছে, রিক্সা চলছে, এইসব গুলো চলে। ঠিক আছে, মেন রোড নয় কিন্তু। তা আগেকার দিনে না সব রাস্তা মাটির, মানে ইয়ের রাস্তা না, ওই যে কি বলে মোরাম ফেলা রাস্তা। এখন মোরাম ফেলা রাস্তা হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে সব মাটির রাস্তা ছিল। আচ্ছা। তো পিচের রাস্তা নয়, কিন্তু পিচের রাস্তা দিয়ে একমাত্র বাস চলে। আর তখনকার দিনে সেই পিচের রাস্তাও ছিল না, সেগুলোও ছিল মোরাম ফেলা রাস্তা। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই আপনি গ্রামের দিকে যাবেন, বিশেষ করে এখন তো অনেক জায়গায় পিচের রাস্তা হয়ে গেলেও তখন না মানে ঝামা ফেলা বা মোরাম ফেলা রাস্তা খুব প্রচলন ছিল। হুম। ঠিক আছে, তারও আগে যেটা প্রচলন ছিল সেটা হচ্ছে একদম মাটির রাস্তা, একদম মাটির। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যখন আমি আমার মামার বাড়িতে যাই, সেই মাটির রাস্তাগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে কিছু কিছু জায়গায়, সেগুলোও দেখতে পাই। তো এবার খুব স্বাভাবিক, আমার দাদু অত রাত্রে ফিরছে। তো আমার দাদু হঠাৎ করে দেখলো পাশ দিয়ে একটা খুব লম্বা বউ কিন্তু লাল পাড়, সাদা শাড়ি পরে আছে বউটা, খুব লম্বা। তো পাশ দিয়ে তিনি হন হন করে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। এবার আমাদের শহর অঞ্চলে হলে কি হয় যে কেউ কারোর সঙ্গে কথা বলে না, ঠিক হুম। আছে। আমি যদি পাশ দিয়ে কাউকে বেরিয়ে যেতে দেখি, আমিও কথা বলবো না। আপনি যদি দেখেন, আপনিও কথা বলবেন না। কে কোন উদ্দেশ্যে কোথায় যাচ্ছে আমার দেখার দরকার কি? কিন্তু এরা যেহেতু গ্রামের লোক না, এদের মনের মধ্যে না কি জানি কি আছে, মানে খুব আত্মীয়তার ব্যাপার রয়েছে। আমি জানি না এটা কেন এরা করে, ঠিক আছে। আর করে নিজের বিপদ নিজেই ডেকে আনে। তো আমার হুম। দাদুও সেই রকমই, ভীষণ ভোলা ভালা মানুষ। মানে আমার দাদু এতটাই ভোলা ভালা যে আমার দাদুকে 1 কাপ চা খাইয়ে দাদুর 1 বিঘা জমি হয়তো নিয়ে নিল, এরকম ধরনের। আমার দাদু এতটাই ভোলা ভালা, ঠিক আচ্ছা। আছে। তো ভীষণ ভোলা ভালা মানুষ। তো এবার দাদু দেখছে যে এত রাত্রে একটা এত লম্বা বউ, মানে আমার দাদুর হাইট ছিল মোটামুটি 6 ফুটের ওপরে, কিন্তু আমার দাদুর থেকেও লম্বা। কিন্তু এইরকম কি করে হয় যে একটা মেয়ে এত লম্বা কি করে হয়? তো আমার দাদুর মনে সন্দেহ জেগেছে। আমার দাদু সমানে বলে যাচ্ছে, কে গো, কোন বাড়ির বউ গো তুমি? এত রাত্রে কোথায় যাচ্ছ গো, কোথায় যাচ্ছ গো, এরকম। এবার সেই মেয়ে যত আগে আগে তাড়াতাড়ি করে চলে যায়, আমার দাদুও লম্বা লম্বা পা ফেলে তার পেছু পেছু হাঁটতে থাকে আর কি। যে এত রাত্রে কোথায় যাচ্ছ, কোথাকার বউ গো, কাদের বাড়ির বউ গো, এরকম করে সমানে বলতে বলতে আর কি আসছে। হুম। এবার অনেকটা চলে এসছে, অনেকটা চলে আসবার পর সেই বউটাকে আর দেখতে পেল না। সেই বউটা অন্ধকারের মধ্যে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। দাদু দেখলো সামনে একটা বাঁশ বাগান। এই বাঁশ বাগানের মধ্যে বউটা গেল কোথায়? খুব অদ্ভুত ব্যাপার, বাঁশ বাগানের মধ্যে গেল কোথায় বউটা? বউটা গেলে তো নর্মাল রাস্তা দিয়ে যাবে না, বাঁশ বাগানের ভেতরে অত রাত্রে কোনো মানুষ কি করে ঢুকবে? আর কেন ঢুকবে? কি উদ্দেশ্য আছে? বাঁশ বাগানে তো বাঁশই রয়েছে, বাঁশ ঝাড় রয়েছে পুরোপুরি, কিছু তো নেই সেখানে। তো হুম। এইভাবে আমার দাদু দেখলো যে কোথাও আর বউটাকে খুঁজে পেলো না। অনেকটা এসছে বউটার পেছন পেছন, কিন্তু খুঁজে পেলো না। তখন এবার কি হয়েছে, দাদু নিজের মনে ভাবনা চিন্তা করতে করতে আবার এগোচ্ছে। এগোতে এগোতে এবার হচ্ছে সেকেন্ড ঘটনাটা। এগোচ্ছে এগোতে এগোতে সেই মানে ওই যে কি বলে বাঁশঝাড় টাঁশঝাড় সমস্ত কিছু পেরিয়ে এসছে। হুম। বেরিয়ে আসবার পর যখন নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে আর কোনো বাঁশঝাড় নেই, ঠিক আছে। নর্মাল রাস্তা, নর্মাল রাস্তা দিয়ে এগোচ্ছে। হঠাৎ দেখছে গাছের ওপর থেকে বাঁদর একটা লাফিয়ে এসে দাদুর ঠিক পা যেখানে, সেই পায়ের সামনেটাতে, মানে ওই ধরুন 1-2 হাত ছেড়ে পায়ের হুম। সামনেটাতে এগিয়ে এসে বসে রয়েছে। এবার এগিয়ে এসে বসে রয়েছে, দাদু দেখছে যে বাবা এত রাত্রে বাঁদর, সাধারণত এই সময় কোনো প্রাণী ওইভাবে দেখা যায় না, ঠিক আছে, একমাত্র নিশাচর প্রাণী বাদে। তো বাঁদর বা ওই জাতীয় কোনো কিছু দাদু তো এক্সপেক্টই করেনি যে এই এত রাত্রে, তখন 12টা-1টা বাজছে, হুম। এত রাত্রে দেখবে বলে। তো ভাবেইনি কখনো। তারপর হচ্ছে গিয়ে
মানে দাদু যখন আগে আগে চলছে ততই দেখছে বাঁদরটা আগে আগে চলে যাচ্ছে, মানে দাদুর কিছুটা আগে আগে, দাদুর থেকে 1 হাত 2 হাত ছাড়িয়ে আগে আগে চলে যাচ্ছে। আচ্ছা। এবার দাদুর হাতে যেহেতু হ্যারিকেন ছিল, দাদু তো বাঁদরটাকে পরিষ্কার দেখতে পাচ্ছে, প্লাস ওপর থেকে চাঁদের আলো, বাঁদরটাকে বেশ ভালোই দেখা যাচ্ছে। বাঁদরটা না দাঁত মুখ খিঁচিয়ে দাদুর দিকে বারবার তাকাচ্ছে, মানে আগে আগে যাচ্ছে, গিয়ে পেছন দিক ঘুরছে, ঘুরে দাঁত মুখ খিঁচিয়ে দাদুর দিকে তাকাচ্ছে। আবার দাদু যখন হাঁটতে শুরু করছে, আবার বাঁদরটা একটু এগিয়ে যাচ্ছে, আবার দাঁত মুখ খিঁচিয়ে আবার দাদুর দিকে দেখছে। হুম। দেখতে দেখতে একটা টাইমে এরকম হয়েছে, মানে আমার নিজেরও গায়ে এখন কাঁটা দিচ্ছে, দেখতে দেখতে এরকম হচ্ছে মানে দাদু ভাবছে দাদুর গায়ের মধ্যে পুরো ঝাঁপিয়ে পড়বে বাঁদরটা, ঠিক আছে, দাদুর গায়ে পুরো ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা সিচুয়েশন। দাদু কি করেছে তখন, এবার দাদুর হঠাৎ করে মস্তিষ্কে কিছু একটা হয়েছে, আহ, বুঝতে পেরেছে যে এটা অ্যাকচুয়ালি সত্যি কোনো বাঁদর নয়, বা আমি যেই বাড়ির বউটাকে দেখেছিলাম যে লাল পাড় সাদা শাড়ি পরে হনহনিয়ে হেঁটে যাচ্ছিল, যার মুখ আমি দেখতে পাইনি, কিন্তু তার সঙ্গে সঙ্গে পেছন পেছন কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি। তো এরা দুজনের মধ্যে কেউই কোনো প্রাণী নয়, মানে কোনো বাঁদরও নয় বা কোনো মানুষও নয়, দুটোই আত্মার রূপ ধরে কোনো রকম ভাবে কোনো কিছু এসছে। তো দাদু যখন সেই গ্রাম, মানে কিছু কিছু গ্রাম থাকে না যার গন্ডি থাকে, যে আমাদের গ্রামটা এত দূর, তারপর আবার অন্য আর একটা গ্রাম শুরু হয়ে যাচ্ছে, সেই গ্রামের যে গন্ডি, সেই গন্ডিটা পেরিয়ে যখন দাদু চলে গেল, বাঁদরটা পেছন দিক থেকে নাকি শুনে বলছে, যা এবার তোকে ছেড়েই দিলাম, এইবারের মতন তোকে ছেড়েই দিলাম, নাকি শুনে বলছে পুরোপুরি। দাদু যে পেছন দিক ঘুরে দেখবে, দাদুর সেই সাহসটাই হয়নি যে দাদু পেছন দিক ঘুরে দেখবে যে বাঁদরটা কিভাবে কথা বলতে পারে মানুষের মতন নাকি সুরে, যে যা এবার তোকে ছেড়েই দিলাম, এইবারের মতন তোকে ছেড়েই দিলাম, এই দুটো যে কথা বলেছে, কথা দুটো শুনবার পর দাদুদার পেছন দিক ঘুরে বাঁদরটাকে দেখবার মতন না তো কোনো ঔদ্ধত্য আমার দাদু দেখিয়েছে, না কোনো দাদুর সাহস আছে। তো দাদু কি করেছে, সোজা হনহনিয়ে মানে বাড়ি চলে আসছে। কিছুক্ষণ পর দাদু দৌড়াতে শুরু করেছে রীতিমতো, একটু দাদুর বয়সটা বেশি, তো সেই অনুযায়ী দাদু কিন্তু মানে জোরে জোরে হেঁটে হেঁটে বাড়ি চলে এসছে, মানে প্রায় এক প্রকারের দৌড়ে বাড়ি এসছে বলা যেতে পারে। এসে আমার দিদাদের যে বারান্দাটা ছিল সেই বারান্দাতে এসে শুয়ে পড়েছে। শুয়ে পড়বার পর দিদাকে ডেকে তুলেছে যে আমাকে একটু জল দাও, আমার মুখে একটু জল দাও। তো দিদা উঠে, মানে দিদা তো হতবাক যে কি হলো, এরকম করছো কেন, আগেও তো অনেকবার জলসা দেখতে গেছে, অনেকবার ফিরে ফিরেছে, কি হয়ে গেল, মানে দিদা তো এরকম ভেবেছে। তো অনেক সময় কি হয়, আগেকার দিনে সুরা পান করতো মানুষ, ঠিক আছে, আগেকার দিনের মানুষ, এখনকার দিনের না। তো আগেকার দিনের মানুষ যে সুরা পান করতো, তো মানে আমার দাদু যখন এসেছে বাড়িতে, এসে যখন ওরকম ভাবে ওই অবস্থাতে শুয়ে পড়েছে আর জল চাইছে, তখন আমার দিদা ভেবেছে যে ওই জাতীয় সুরাপান বা মদ্যপান কোনো কিছু করে ফেলেছে হঠাৎ করে, কারণ আমার দাদু জীবনেও কোনো কিছু এসব ছুঁয়েও দেখে না। আচ্ছা। আর সব থেকে বড় কথা, আমার দাদুদের যে গ্রামে বাড়ি বা যেখানে বাড়ি, সেখানে এই জাতীয় কোনো জিনিস মানে নেই এখনো পর্যন্ত, খুব রেয়ার দোকান রয়েছে ওখানে, ওইসব গ্রামের দিকে তো এসব নেই, একদমই নেই। আর যখনকার দিনে কথা বলছি, তখনকার দিনে এসব পাওয়াই যেত না ওইসব জায়গাতে। কলকাতার মতন জায়গাতে হয়তো নামি দামি কোনো হোটেলে বা ওই রকমই দোকানে হয়তো এইসব জিনিস পাওয়া যেত, যা মাদক দ্রব্য বা ওই জাতীয় কিছু বা মদ্যপান করবার মতন কোনো জায়গাও গ্রামের দিকে নেই, আর ওসব কিনবার মতনও কোনো জায়গা নেই। তো আমার দিদা হঠাৎ করে ভাবছে ও এরকম করছে কেন, দিদার সঙ্গে সঙ্গে জল নিয়ে এসছে, আর আগেকার দিনে হাত পাখা ছিল, হাত পাখা নিয়ে এসছে, কারণ যেহেতু খুব গরমকাল তখন, নিয়ে এসে রীতিমতো দাদুকে হাওয়া করছে আর বলছে কি হয়েছে বলো, কি হয়েছে বলো, মানে দাদুর মুখ থেকে আর তখন কথা বলেছে না। যাই হোক, অনেক কষ্টে পুরো ঘটনাটা দাদু বলেছে যে আমার সঙ্গে আজকে এরকম এরকম হয়েছে। তো আমাকে রীতিমতো ওয়ার্নিং দিয়েছে দাদুকে আবার, যে যা আজকে তোকে ছেড়েই দিলাম, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। এই ঘটনা মানে এই দুটো লাইন বলেছে যে দাদুর একদম মানে কোনো মানে যে কান দিয়ে শুনেছে আর মানে
বার করতে পারেনি, এখানেই এসে সব যেন বার করেছে বসে বসে। তো দাদু বলছে যে এরকম ঘটনা আমার সঙ্গে আগে কখনো ঘটেনি। আমি এতবার রাত্রিবেলা মাছ ধরতে গেছি, তো মাছ ধরতে গিয়েও না তো আমি এইসব কোনো কিছু দেখা পেয়েছি, না তো সেরকম কোনো কিছু। এই প্রথমবার হলো যে আমার সঙ্গে এরকম ভাবে দুখানা ঘটনা ঘটলো। আর ও হচ্ছে গিয়ে কোনো কিছু দাদুর ক্ষতি এই কারণেই করতে পারেনি, কারণ ওই যে গ্রামের গন্ডিটা বললাম, ওই গন্ডিটা পার হয়ে গেছে ওদের না, আচ্ছা। মানে একটা কোনো কিছু ধরা থাকে যে গন্ডিটা আর পেরোতে পারবে না ওরা, যেই গ্রামের জিনিস সেই গ্রামেই থাকবে, সেই গন্ডিটা আর ওরা পেরোতে পারবে না। হুম। তো এরকম হয়েছিল আমার দাদুর সঙ্গে। তো আমার দাদুর সেই কথাটা মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত সবাইকে বলতো যে আমার সঙ্গে এরকম হয়েছে, আমার সঙ্গে এরকম হয়েছে। মানে ন্যাচারালি সত্যি হয়েছে যে মানুষটার সঙ্গে। এটা মানে বিশ্বাস করাটা না করাটা সব শ্রোতা বন্ধুদের ব্যাপার, কিন্তু আমার দাদুর সঙ্গে যেটা হয়েছে হওয়ার পর থেকে আমার দাদু আর অত রাত্রে যে জলসা দেখতে যেত না, ওই দেখতে যাওয়াটাই বন্ধ করে দিয়েছে। আচ্ছা। কারণ দাদু দেখেছিল একটা ব্যাপার, যে আমাকে বলেছিল এই বারের মতন ছেড়ে দিলাম, ঠিক আছে, কিন্তু পরের বারে যদি আবার কোনো রকম ভাবে ওই রাস্তা দিয়েই ফিরতে হয় বা ওই জাতীয় কোনো জিনিসই আবার ঘটে, তাহলে তো দাদু আর ফিরতেই পারবে না, তাহলে তো দাদুকে মেরেই দেবে। এই ভয়ে তো দাদু আর কোনোদিনই মানে জলসা দেখতে যায়নি তারপর থেকে। এটা আমার মায়ের মুখে আমি অনেকবার শুনেছি। আমার মা আরো বেশি ভালো করে বলে, কারণ আমার মা নিজে দেখেছে ঘটনাটা। আমার মা তখন শুয়েছিল, গরমকালের দিন, বারান্দাতে সবাই শুয়েছিল। তো আমার মা এই ঘটনাটা দেখেছে, জানে। তো আমার মা খুব ভালো বলতে পারে ওই জন্য যে আমার বাবার সঙ্গে সত্যি এরকম হয়েছিল। এবার যখন আমি আমার অফিস থেকে ফেরত গিয়ে 23শে জুন যখন আমি মাকে বললাম ঘটনাটা যে এই হয়েছে, তখন আমার মা বিশ্বাস করেছিল। তার কারণ হচ্ছে মায়ের এই বিষয়গুলো আগের থেকে জানা, যেহেতু আমার দাদুর সঙ্গেও এরকমই কিছু হয়েছে। কিন্তু আমার দাদুকে রীতিমতো ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আমি মেরেই ফেলবো এবার কোনো কিছু। তারপর থেকেই রাত্রিবেলা মাছ ধরতে যাওয়া বা রাত্রিবেলা জলসা দেখতে যাওয়া, এসবগুলো আমার দাদু আর করে না। মানে এই নেশাটাই পুরোপুরি দাদু ছেড়ে গেল। আচ্ছা। এই আর কি বলবার ছিল। এই ঘটনাগুলো তো সাধারণত আমি কাউকে বলতে পারি না, কারণ কেউ বিশ্বাস করবে কি না করবে, তাই জন্যই বলতে পারি না। কিন্তু ওটা মানে হওয়ার পর আমার দাদুর অনেকদিন শরীর খারাপ হচ্ছিল, মানে জ্বর চলে এসেছে রীতিমতো ভয়ের চোটে, যে আমাকে এরকম করে বললো। কারণ আমার দাদু তো জ্ঞান, তো আমার দাদু কারোর কোনোদিন ক্ষতি করেননি, জানেন তো, কোনোদিন কারোর ক্ষতি করেনি। তো দাদুকে যদি এরকম ভাবে বলা হয়, আর দাদু যেহেতু কোনোদিন কারোর ক্ষতি করেনি, খুব সাধারণ মানুষ, খুব ভোলাভালা মানুষ, ঠিক আছে, তার ক্ষতি যে এরকম ভাবে কেউ কোনোদিন করতে পারবে বা তাকে যে এরকম ভাবে কেউ কোনো দেখা দিতে পারবে, সেটা ভাবেনি। কিন্তু আমরা চাওয়া বা না চাওয়ার মধ্যখানেও তো অনেক কিছু থাকে। আমরা হয়তো যে জিনিসটা চাই না সেই জিনিসটা পেয়ে গেলাম, কিন্তু সেটা নিয়েই তো আমাদেরকে সারাটা জীবন চলতে হবে, এগোতে হবে। এটা কিন্তু কিছু ভুলে যাবার নয় যে ঠিক আছে আমার সঙ্গে এরকম খারাপ হয়েছে, 2-4 দিন খারাপটা থাকবে, তারপর আমি ভুলে যাবো। কিন্তু এই ঘটনাগুলো ভুলে যাওয়ার মতন নয়, এগুলো ঘটে গেছে অলরেডি। চাইলেও না এটা ভুলতে পারবো না, সব থেকে বড় কথা। কেউ যদি চাইও যে ভুলবো, আমি ভুলে যাব, কিন্তু তার বারংবার সেটা মনে পড়বে কিন্তু যে আমার সঙ্গে তো এটাই হয়েছিল। ঠিক আছে দিদি ভাই, যাই হোক আপনার থেকে তো এই দুটো ঘটনা পেলাম। তো আশা করছি আমরা এই রেকর্ডিংটা অনেকটাই বড় হয়ে গেছে, যদিও 1 ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে। তো এরপরেও যদি আপনার কোনো ঘটনা থাকে তো সেক্ষেত্রে আমরা আরেকটা রেকর্ডিং এ বসতে পারি পরে। তো আজকের মতো আমি এখানেই রেকর্ডিংটা স্থগিত রাখছি। আর আপনার কি আমাদের অডিয়েন্সকে কিছু বলার আছে, কোনো মেসেজ দেওয়ার আছে? হ্যাঁ, একটা হচ্ছে যে তোমাদের অবশ্যই যদি কারোর এই ঘটনাটা ভালো লেগে থাকে বা এই জাতীয় ঘটনা আরো শুনতে চাও, তাহলে তোমরা নিজেদের ঘটনাগুলো অবশ্যই জানিও এখানে। আর এই চ্যানেলটাকে আর কি লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে এই চ্যানেলটা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে তোমাদের সাহায্যতে। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। সবাই ভালো থেকো, তুমিও ভালো থেকো। একদম, আপনিও ভালো থাকবেন। ওকে ওকে দিদি, ঠিক আছে, শেষ করলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in
and turn up the fear. This is Terror FM.